আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর চৌধুরী, একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পর নতুন যে সরকারটা আমাদের এলো, একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকার, আরো স্পেসিফিকলি বললে ডক্টর মিস্টার তারেক রহমানের সরকার, আমি যদি এভাবে বলি, এই সরকারের 3 মাসে আমরা একটা বিষয় কিন্তু খুব স্পষ্টতই বুঝতে পারছি। সেটা হলো যে এই সময়ের সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে জাতির জন্য সবচেয়ে অপমানজনক যে চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তিটা আসলে কে করেছে, এটা কার মাথা থেকে বেরিয়েছে এবং এটা করার পেছনে কাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, এই দায়িত্ব যেন কেউ নিতে চায় না। এবং এটা নিয়ে কেউ কথা বলতেও খুব আগ্রহ বোধ করে। সরকার চুপ, বিরোধী দল চুপ, জামাত এনসিপি দুই দলই চুপ, তারা অনেক বিষয় নিয়ে কথা বলে, এটা নিয়ে কোনো কথা বলে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে, সেই সরকারের যে সাবেক উপদেষ্টায় মিডিয়ার সামনে আসতেন, যিনি আসতেন মিডিয়ার সামনে, সবাই বলতেছেন যেটা আমি জানি, আমি জানতাম না। কেউ বলছে আমি ফেরানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কেউ বলেছে একটা আপনার কিচেন ক্যাবিনেট হয়েছে, তারা করেছে। একমাত্র বীর পুরুষ আমি দেখতেছি ডক্টর খলিল, সে মেরুদণ্ড সোজা রেখে বলছে যে এটা বিএনপি এবং জামাত উভয়ই জানতো, তাদেরকে জানিয়েই আমরা কাজটা করেছি। তো আমি দেখতে পাচ্ছি পুরো দেশের মধ্যে, এত এমপির মধ্যে, এত মন্ত্রীর মধ্যে, এত বিশাল কিছুর মধ্যে একমাত্র বীর পুরুষ ডক্টর খলিল। আর সবাই কাপুরুষ নাকি, বুঝতে পারছি না। এখানে শুনেন, গ্রাম দেশে একটা কথা আছে, মেরা কুদে খুঁটির জোরে। এইখানে খলিল সাহেবের খুঁটির জোর অত্যন্ত স্ট্রং। উনি মার্কিন রাষ্ট্রের, আমেরিকার খোদ এজেন্ট। এবং শুধু যে উনি আহ, এটা যে বলছে যে বিএনপি জানে, জামাত জানে, উনি আবার এই চুক্তিটার প্রশংসা করছে। বলছে যে ভিয়েতনামের সাথে যে চুক্তি হয়েছে, ইন্দোনেশিয়ার সাথে যে চুক্তি হয়েছে, ভারতের সাথে যে রেসিপ্রোকাল ট্যারিফের যে চুক্তি হয়েছে, এই চুক্তির তুলনায় আমাদের চুক্তি ভালো হয়েছে। আচ্ছা, আমরা সেই চুক্তিগুলিও দেখেছি। এইখানে উনি যে কথাগুলি বলতেছে তার কোনো সারবত্তা নাই। এই চুক্তিটা শুধু বাণিজ্য চুক্তি না, এটা একটা স্ট্র্যাটেজিক, ভূ কৌশলগত চুক্তিতে রূপান্তরিত হয়েছে। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের যে আহ আহ, বাণিজ্যে অনেক ক্ষতি হবে, আমরা অনেকটা লস করবো, শুধু সেটাই না, আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আনছে। আমাদের যে কনস্টিটিউশনে আছে যে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের থাকবে, মানে সার্বভৌমত্ব থাকবে, অর্থনৈতিক, জনগণের কল্যাণের জন্য যে কোনো ডিসিশন নিতে পারবে। এদেশের সম্পদের মালিক জনগণ, তথা তাদের এর মাধ্যমে সরকার এই সকল সম্পদের দেখভাল করবে। কিন্তু সেই সম্পদগুলির উপরে আমাদের যে অধিকার, রাষ্ট্রীয় যে অধিকার, সেগুলি কিন্তু অনেকটা আহ, ক্ষুণ্ণ হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, এমন কোন দিক নাই, ব্যবসা বাণিজ্য, শিল্প, তারপরে আপনার টেলিযোগাযোগ বলেন, ডিজিটাল, সায়েন্স, নিউক্লিয়ার এনার্জি, সকল দিক কিন্তু এই চুক্তিতে কাভার করছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে, আমি খুবই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। যেমন আপনার নিউক্লিয়ার রিয়েক্টর, যদি আমেরিকা বাধা দিত, তাহলে কিন্তু এই ফুয়েল রড কিন্তু আপনি প্রক্রিয়া করতে পারতেন না। তাদের জাতীয় স্বার্থে, সিকিউরিটিতে যদি কোনো কিছু মানে দেখা যায় যে তাদের জন্য ক্ষতিকর, সেটা আমরা করতে পারবো না। যেমন আপনি অস্ত্রপাতি কিনবেন, কিন্তু আমেরিকার সাথে যেসব দেশের সম্পর্ক খারাপ, কিংবা যেসব ফার্মের উপরে তারা ই দিছে, মানে স্যাংশন দিছে, সেসব জায়গা থেকে কিন্তু আপনি
কিনতে পারবেন না। এগুলি তো আছেই, কিন্তু সবচেয়ে যেটা ন্যাক্কারজনক হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে কৃষি, আমাদের যে মৎস্য প্রাণী, এইসবের এই মার্কেটটায়, এই ডেইরি মার্কেটটায় আমেরিকার এন্ট্রি ইজি করে দিছে, একেবারে ইজি করে দিছে। এমন হয়েছে যে আমরা যদি কৃষিতে কোনো ভর্তুকি দেই, আমরা তো কৃষিতে ভর্তুকি দেই, ডিজেলে ভর্তুকি দেই, আপনার আহ, আহ, সারে ভর্তুকি দেই। এই ভর্তুকি যদি আমরা দেই, যেমন আপনার মৎস্যজীবীদের আপনি ভর্তুকি দিচ্ছেন যখন মাছ ধরা বন্ধ থাকে, এগুলি আপনি দিতে পারবেন না। যদি আমেরিকা বলে যে না তুমি ভর্তুকি দিতে পারবে না, তাহলে আপনি দিতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে যে আমেরিকার টেক্সাস, নেব্রাস্কা, ক্যানসাস, আয়োয়া, এইসব বিশাল যেসব র্যাঞ্চ আছে, যেসব জায়গায় আপনার চারণ ভূমি প্লাস সেখানে ফিড লট আছে, যেখানে প্রচুর পরিমাণে গম, ভুট্টা, সয়াবিন, সরগম এগুলো উৎপন্ন হয়, ওইগুলি খাওয়ায় কিন্তু আপনার গরুকে মোটা তাজা করা হয়, একেবারে হাই কোয়ালিটি মাংস হয়, যারা খুব মানে উপাদেয়। সেই সব মাংসের দাম কিন্তু বাংলাদেশের তুলনায় অর্ধেক। এখন তারা যদি সেগুলিকে এইখানে রপ্তানি করা শুরু করে, আমাদের যে এই আপনার যে ক্যাটল ইন্ডাস্ট্রিটা, এই যে গরু পালে, গরিব গরিব ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি একটা দুইটা গরু পালে, তাতে দুধ হয় এবং কোরবানির সময় বিক্রি করে কিছু টাকা হয়, সেই কিন্তু আহ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এখানে সবচেয়ে যে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে উবিনিক নামক একটা স্বেচ্ছা সেবী প্রতিষ্ঠান আছে, তাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটার নাম হচ্ছে নয়া কৃষি। এই নয়া কৃষি প্রোগ্রামে তারা দেশীয় ধানের প্রজাতিকে রক্ষা করার জন্য অনেক উদ্যোগ নেন এবং বিষবিহীন সবজি, ধান এগুলি উৎপাদনের কথা বলেন। তারপরে মানে আধুনিক যে কৃষি তার বিরুদ্ধে তারা কাজ করে গেছে। স্পেশালি তারা যে ধান গবেষণা ইনস্টিটিউট, তারপর বাড়ি, বিনা, এরা যেসব কাজ করতো, তাদের এরা কট্টর সমালোচক ছিল। এখন এই অর্গানাইজেশনটার যে প্রধান ব্যক্তি ফরিদা আক্তার, তিনি কিন্তু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন, এবং এই ভদ্র মহিলাই বাংলাদেশে এইসব জিএমও প্রোডাক্ট, আমেরিকার যে বড় বড় বীজ কোম্পানিগুলির যে হাইব্রিড বীজ আনা, তারপরে আপনার দুগ্ধ শিল্প, সবগুলির জন্য ওপেন করে দিছে এবং তাদের খুব উনি তো একটা অস্বীকার বাধা। করেছেন। উনি তো আপনি যেটা বলছেন এটা তো তার উল্টা, উনি তো অস্বীকার করেছেন। উনি তো বলেছেন এটা ওটা থামানোর চেষ্টা করেছেন কিন্তু পারেননি। উনি কি যখন এই চলতেছিল এই কর্মকাণ্ড, সেইগুলি তখন কি জনগণকে উনি অবহিত করছেন? এখন করেন কেন? উনি 3 তারিখে, যে 9 তারিখে, 12 তারিখে ছিল। আমার তো এটাই প্রশ্ন, আপনি যে কথাটা বলছেন এই কথাটাই আমি বলছি, যে উনি তখন উপদেষ্টা ছিলেন, উনি থামানোর যে চেষ্টা করছেন, এই চেষ্টাটা উনি একা একা করেছেন না জনগণকে সঙ্গে নিয়ে করেছেন? উনি যদি জনগণকে বলতেন যে আমি চেষ্টা করতেছি, পারতেছি না, এবং এটা আমার জাতীয় স্বার্থের বিরুদ্ধে, যদি জাতীয় স্বার্থের বিরুদ্ধে হয়, তাহলে উনি চুপ করে থাকলেন কেন? আমি একই কথা বলতে যাচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ব্যাপারে, একই কথা প্রযোজ্য সাখাওয়াত, ব্রিগেডিয়ার সাখাওয়াতের বিষয়, একই কথা প্রযোজ্য আসিফ নজরুলের ব্যাপারে। এরা সবাই বলছে যে এই বাণিজ্য চুক্তি নানা ভাবে এক একজন এক একভাবে বলছে যে বাণিজ্য চুক্তির সঙ্গে তারা জড়িত নয় এবং তারা এটা জানতো না। কেউ কেউ বলছে আমি ফেরানোর চেষ্টা করেছি, কেউ বলছে পারিনি। প্রশ্ন হচ্ছে তারা যদি না পেরে থাকে তাহলে তারা তখন কেন বললো না? এবং তারা যদি না পেরে থাকে, তৌহিদ সাহেব বলছে আমি 3বার পদত্যাগ করার কথা ভেবেছি, তারপরে এই ভাবনার কি মূল্য আছে? আপনি পদত্যাগ করলেন না কেন? এখন উনি সরকারের থেকে পদত্যাগ করতে চান, সরকারের পরে থাকতে হবে কেন? আপনার কাছে কি সরকারটা মূল? সরকারটা প্রাধান্য পাবে নাকি দেশটা প্রাধান্য পাবে? এখানে দেখেন, এরা যে ইউনূস সাহেবের একটা বড় গুণ ছিল যে উনি দেশে বিদেশের বহু বড় ধরনের ভণ্ডদেরকে এক করতে পারছিল। প্রত্যেকটা লোক ভণ্ডামি করে কথা বলতেছে, এই কারণে যে আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া কি চুক্তি হয়েছে? অর্থাৎ আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যে মন্ত্রী বা অ্যাডভাইজার ছিলেন, উনি যদি এটাকে ওকে না করে থাকে, তাহলে এই চুক্তিটা হলো কেমনে? এই যে প্রাণী সম্পদের এই যে মহিলা,
নাম কি ফরিদা আক্তার, এ কি ওকে করে নাই? যদি ওকে করে না থাকে, এরা যদি বলে যে আমরা কেউই জানি না, আমার মন্ত্রণালয় জানে না, আমি এগুলিতে সিগনেচার করি নাই, তাহলে তো এই চুক্তি ইনভ্যালিড। কারণ মন্ত্রীদের প্রত্যেকটা কনসার্ন মিনিস্ট্রির যদি অ্যাপ্রুভাল না থাকে, ভেটিং না থাকে, তাহলে তো এই এই চুক্তি ইনভ্যালিড। কিন্তু চুক্তি তো ইনভ্যালিড না, এরা সবাই সিগনেচার করছে, সবাই এটার সাথে জড়িত ছিল। এখন দেখতেছে যে জনমত খুব হচ্ছে বিরূপ হয়ে গেছে, এখন বলতেছে আমরা কিছু জানি না। এই কথায় কাজ হবে না, এরা সবাই দোষী, এদেরকে দেশ বিরোধী, এরা চিরকালের জন্য দেশের শত্রু হিসেবে গণ্য হবে, বা আগেও ছিল। এই যে আমাদের এই যে সভরেনিটি, সকল কিছুর উপরে যে রাষ্ট্রীয় বাংলাদেশ রাষ্ট্রের যে একটা অধিকার জনগণের পক্ষ থেকে, সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। ক্ষুণ্ণ কি, বিলিয়ে দেওয়া হয়েছে। এগুলি সব হচ্ছে ওই সেই সিরাজদৌলার আমলের মীর জাফর, রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ, এক একটা, এদেরকে বিচারের আওতায় আনা উচিত। এদেরকে আপনার যদি সরকার, সরকার তো হাত পা বাঁধা, যা দেখা যাচ্ছে সরকারকে এরা কোনো না কোনো কায়দায় আমেরিকার জুজো দেখায়া ভীত করে ফেলছে। ভীত করে ফেলছে বলেই তো প্লেন কিনতে হয়েছে, ভীত করে ফেলছে বলেই তো যে ওই গত ইন্টারিম গভর্নমেন্টের যে কুশীলব, প্রধান কুশীলব যে খলিল, তাকে এই সরকারের অংশ করতে হয়েছে, সে জোর করে এখানে আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারের মধ্যে ডক্টর খলিলের অন্তর্ভুক্তি এবং এই মার্কিন চুক্তি নিয়ে এই সরকারের যে নীরবতা, এর পেছনে সরকারকে ভয় দেখানো হয়েছে বলে সরকার ভয় পেয়েছে। তাহলে আমরা একটা এরকম ভীতু সরকার কি প্রত্যাশা করি? এখন তো দেখেন যে ট্রাম্প সাহেবের তো মতিগতি বোঝা যায় না, মতিচ্ছন্ন টাইপের কাজকর্ম করে সে। আপনার ভেনিজুয়েলার মতো একটা সভরেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকে সে কিডন্যাপ করে নিয়ে এসে বিচারের আওতা করছে। ওই ভয় দেখাচ্ছে তো আপনার বাদুরা কেস হয়ে যেতে পারে। এবং কারণ কি, এগুলি হচ্ছে আমেরিকার দালাল, আমেরিকার দালাল। এই দালালরা এই আমেরিকার ভয় দেখায় এই রাষ্ট্রটাকে গত 18 মাস লুটপুট করে খাইছে, চুরি চামারি করে গেছে। এখন এখনো তারা সে আমেরিকার ভয় দেখায়া এই বিএনপি সরকারের উপরে আপনার চাপ সৃষ্টি করতেছে। আমি মনে করি কি এই সময় যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের উচিত হচ্ছে যে বিএনপি সরকারটাকে সাপোর্ট দিয়ে যাওয়া। সকল রকমের আপনার ডিফারেন্সেস, মতবিরোধ থাকা সত্ত্বেও এই ইস্যে, মানে এই ইস্যুতে, অর্থাৎ যে আমাদের যে সভরেনিটির ইস্যুতে আমেরিকার যে জালে বেঁধে ফেলেছে, তার থেকে কোনোভাবে বেরিয়ে আসা যায় কিনা। আমেরিকার সাথে চুক্তি করায় আমরা একেবারে যে খুব মানে ক্ষিপ্ত হয়ে গেছে তা না, চুক্তি তো হবেই। আমাদের অনেক চুক্তি হইতে পারে, টিফা চুক্তি হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু সভরেনিটির বিনিময় তো না। সভরেনিটি অর্থাৎ আমরা কাদেরকে ভর্তুকি দেব, আমরা কোন কোম্পানির থেকে জিনিসপত্র কিনবো, কোন দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, বা এইসব বিষয়গুলিতে আমাদের একটা নিজস্ব অধিকার থাকবে। যে কোনো সরকারের আমাদের অধিকার থাকবে। সেই অধিকারটা এই এনজিও বদমাইশগুলি বিনিময়ে তারা লুটপাট করে আমেরিকার কাছে মানে হাত পা তাদের বাধা, এবং তারা আমেরিকার দালাল হিসেবে আপনার এই সরকারটাকে উইক করে ফেলাতে চায়, চাপ সৃষ্টি করতে চায়। এই জিনিসটাকে এক্সপোজ করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে, এবং এদেরকে এক্সপোজ করতে হবে। এদের যে এই যে বলতেছে যে আমি জানি না, এটা কাজ হবে না। আপনি বললেন যে এই সরকারকে আমাদের সাপোর্ট দিয়ে যাও, এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। মানে আপনি কি বলতে যাচ্ছেন সরকার এখন যেভাবে চলছে সেভাবে চললেই সাপোর্ট দেওয়া উচিত, নাকি আপনি বলতে চাচ্ছেন যে সরকার যদি এই চুক্তির কিছু কিছু ক্ষতিকর দিকগুলোকে বাতিল করতে চায়, সেক্ষেত্রে আমাদের সরকারকে সাপোর্ট দেওয়া উচিত? এখানে যেটা আপনি বললেন যে সরকারকে সাপোর্ট কেন করব, সরকারকে সাপোর্ট করব এই কারণে, এই সরকার যেন এই যে অধীনতামূলক যে চুক্তি করা হয়েছে, চুক্তিটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতে পারে। আমাদের সভরেনিটিটা, আমাদের যে ন্যায্যতা, এটা জানি এস্টাবলিশ করতে পারে। সেই জন্য তাকে সাপোর্ট করা দরকার, অন্য কোনো কারণ না। আপনার দলমত নির্বিশেষে সরকারকে শক্তিশালী করা দরকার, যাতে সরকারকে যেন এই এই বিদেশি
রাষ্ট্রের যে সেবা দাসরা যেন উইক করে না ফেলতে পারে, দেশের ভিতরে যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে, কারণ এদের হাতে প্রচুর টাকা আছে এবং এরা যে ভায়োলেন্স করতে পারে, এরা যে এরা যে আপনার কুচক্র কুচক্রী মহলকে দিয়ে অস্তিত্ব সৃষ্টি করতে পারে, এটা তো আমরা দেখছি। সুতরাং আমরা মনে করি কি সরকারকে এইভাবেই সাপোর্ট করা দরকার, এই না যে তারা যা করে যাবে সবই আমরা সাপোর্ট করে যাব, কিন্তু সরকারকে শক্তিশালী করতে হবে এই অপশক্তির বিরুদ্ধে, এটাই আমি বুঝাতে চাইছি। কিন্তু আপনি কি সরকারের মধ্যে সে ধরনের কোনো প্রচেষ্টা দেখছেন যে ওই নিগড় থেকে, ওই নাগপাশ থেকে বের হয়ে এসে জনগণ যেটা চাচ্ছে সে ধরনের কাজ করতে চায়, জনগণের সেন্টিমেন্ট অনার করতে চায়, সে ধরনের কোনো প্রচেষ্টা কি আপনি সরকারের মধ্যে দেখতে পাচ্ছেন? না, সে ধরনের প্রচেষ্টা আমি দেখতে পাচ্ছি না, এবং আমরা দেখতে পাচ্ছি বরং তারা ভয় পায়, এই গত ইন্টারিম সরকারের লোকজনকে ভয় পায়। এই জন্য বলি, যেমন দেখেন তারা কিন্তু ডাইরেক্টলি বলতে পারতেছে না যে হামের টিকা কেলেঙ্কারি এটা ইউনূস সরকারের একেবারে নিজস্ব অপরাধ, অন্য কারো জড়িত না, এখানে আওয়ামী লীগ জড়িত না, আওয়ামী লীগের সরকার জড়িত ছিল না, সকল রকমের তথ্যের উপর ভিত্তি করে। কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের এই হেলথ মিনিস্টার উনি ঘুরে পেঁচে কথা বলেন, অর্থাৎ অপরাধটাকে ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করতেছেন। উনি কি কমিটি করছেন? আমরা জানি না উনি কি কোনো কমিটি করছেন কিনা তদন্ত করার জন্য, করেন নাই। এখনো তো লোক, শিশুরা মারা যাচ্ছে 10 জন 15 জন করে প্রতিদিন। এখানে আমি একটা ট্রেন্ড দেখি যে, তারপরে দেখেন যে অ্যাডভাইজারদের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক দুর্নীতির অভিযোগ, কিন্তু সরকার কি কারণে অ্যাটলিস্ট দুদককে দিচ্ছে না আপনার ই করার জন্য, তদন্ত করার জন্য? দুদকই তারা গঠন করতেছে না, তারা দুদকই গঠন করতেছে না, কমিশন নাই এখন এই মুহূর্তে। সুতরাং আমার কাছে কেন যেন মনে হয় যে এই ইউনূস ইউনূস সরকার, ইউনূস যে একটা সরকার ছিল, তাদেরকে একটু তোষণ করতে চাচ্ছে। তোষণ করার মেইন কারণ হচ্ছে ওই যে জুজুর ভয় দেখায়। সেই জন্য আমাদের জনমত সৃষ্টি করা দরকার যে বাংলাদেশের যদি সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আমাদের যে আত্মনিয়ন্ত্রণ, এটা রক্ষা করতে হইলে আমাদেরকে কি হইতে হবে, সোচ্চার হইতে হবে। এবং এই যে এনজিও গোষ্ঠী, এই এনজিও গোষ্ঠীর যে সব কর্মকাণ্ড তুলে ধরতে হবে। এত বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত বাংলাদেশের যারা কৃষি গবেষক, তাদেরকে হেনস্থা করছে এই ভদ্র মহিলা, যে এই রিসার্চ করে, এইটা করে, তাদের লেখে, জনমত সৃষ্টি করে। আজকে সে আমেরিকার সেই সব কোম্পানি যাদের বিরুদ্ধে কথা বলছে তাদের ওপেন করে দিল, তাদের সবকিছু ওপেন করে দিল। এই মার্কেট, দুগ্ধ শিল্প, ডেয়ারি শিল্প বলেন, আপনার কৃষি পণ্য, সবকিছু তারা ওপেন করে দিল, ডিজিটাল ওপেন করে দিল। আপনার কোন সেক্টরটা আপনি দেখবেন? এই অবস্থায় আপনি কি দেখতেছেন সামনে কি হবে? আপনি কি সামনে সামনে মনে করেন এইখানে যদি এইভাবে বর্তমান বিএনপি গভর্নমেন্ট এইভাবে এদের কাছে হাত পা বাঁধা থাকে, তাহলে সামনে দেখা যাবে কি ওই যে সেই পাকিস্তান আমলের সেন্ট্রাল সিয়াটো বা ওই যে বানানা রিপাবলিক, যে দক্ষিণ আমেরিকার যে বানানা রিপাবলিক, বাংলাদেশ একটা বানানা রিপাবলিকে পরিণত হবে। এই ছাড়া তো আমি আর কিছু দেখি না। এখানে এখন শোনা যাচ্ছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের লোকজন এই আমেরিকার সাথে তদবির করতেছে, তাদের মাধ্যমে বাংলাদেশে তারা আবার ঢুকবে, এই ধরনের কিন্তু একটা গুজব ছড়াচ্ছে। গুজবকে একটা ধারণা করে বলতেছে। এখন যদি তাই হয়, তাহলে জনগণের ভোটাধিকারের জন্য আমরা যে এত বছর পর্যন্ত চিৎকার করলাম, চেঁচামেচি করলাম, ইত্যাদি ইত্যাদি, সেগুলো তাহলে বৃথা গেছে। আমি কিন্তু এখানে একটা উভয় সংকট দেখছি। উভয় সংকটটা এই কারণে, ধরেন যদি এই সরকার এই ধরনের গোলামী চুক্তি থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে কি যুক্তরাষ্ট্র আবার, এই আপনি যেটা বললেন এই মাত্র, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ একটু যোগাযোগের চেষ্টা করছে, তাহলে কি যুক্তরাষ্ট্র আবার আমেরিকার দিকে ঝুঁকবে, আওয়ামী লীগের দিকে ঝুঁকবে? এই একটা প্রশ্ন। আবার আমি রাখি, আমি বলি, আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা করি। উভয় সংকট তো বলেছি, আরেকটা সংকট বলি। আবার যদি
সরকার এই চুক্তিটাকে নিয়ে অগ্রসর হতে চায়, তাহলে জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হবে, সেই ক্ষোভকে পুঁজি করে তখন কি আবার আওয়ামী লীগ ব্যাক করতে চাইবে? এটা একটা কঠিন মানে অবস্থা। কারণ আওয়ামী লীগের পক্ষে ছাড় দেওয়া অসম্ভব কোনো ব্যাপার না। তারা ভারতকে ছাড় দিছে না, তারা ভারতকে তো সবকিছুই দিয়ে দিছে। তারা এখন যদি আমেরিকাকে এর থেকে বেশি দিতে হয় দিবে, তারা ক্ষমতায় আসবে। অর্থাৎ আমরা আমাদের যে গণতন্ত্র যে ভঙ্গুর, জনগণের যে এই যে ত্যাগ তিতিক্ষা, এগুলি যে ডিপ স্টেটের এবং কয়েকটা এনজিও লোভের কাছে জলাঞ্জলি হয়ে গেছে, সেটা তো এখন বোঝাই যায়। এখানে পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগরা তো বিশ্বাস করা যায় না। তারা তো এই ধরনের কনসেশন ইন্ডিয়াকে দিছে, তারা এখন আমেরিকাকে দিবে। অসুবিধা কি? আমেরিকা যদি তাদের এই কনসেশন নিয়ে তাদেরকে আবার বসাই দিতে চায়, দিতে পারবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মঞ্জুর আহমেদ চৌধুরী সবকিছুই বলেছেন, এখানে আমার আর এর সঙ্গে যোগ করার তেমন কিছু নেই। তবে আমি শেষ যে প্রশ্নটা ওনাকে করেছিলাম, সেই প্রশ্নটা আপনাদের সামনে আরো একবার বলছি, যে সরকার কি তাহলে উভয় সংকটে আছে? যুক্তরাষ্ট্রকে করে রাগান্বিত করে অথবা যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে গ্রহণ না করে তাহলে কি তারা বিপদ ডেকে আনবে, নাকি যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করে আবার জনগণের কাছ থেকে ক্ষোভের মুখে পড়বে? সেটাও কিন্তু এই সরকার কি দৃষ্টি ভাবিয়ে দিচ্ছে। এর মধ্যে আমরা যেটা দেখছি, সরকার এই উভয় সংকটের মধ্যে আমার কাছে একটা প্রশ্ন সবচেয়ে বড় হয়, তাহলে সরকার কি ঐক্যবদ্ধ আছে? অথবা সরকার প্রধান যেভাবে চলতে চাচ্ছে, সরকারের অন্য মন্ত্রীরাও কি ওনাকে ফলো করতে পারছেন? কৌশল এমন একটা জিনিস, ধরেন লিডার যে কৌশলটা করলেন, যদি সেই কৌশল লিডারের টিমমেটরা না বুঝেন অথবা না করেন, তাহলে কিন্তু লিডারের বিপদে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা কি সামনে সে ধরনের কোনো বিপদ অনুভব করছি? এই প্রশ্নগুলো থাকলো আপনাদের কাছে, আপনারা ভাবুন, নিশ্চয়ই একটা কুল কিনারা পাবেন। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।